কারণ এই ডক্টর ইউনূস এই ছোট কাল থেকে সে বারবার এখন কিন্তু প্রায়ই বলে যে বুদ্ধি থাকলে চাকরি করতে হয় না, বুদ্ধি, হ্যাঁ উনি ওনার বুদ্ধি আছে, উনি জানে যে ফান্ড উঠছে পৃথিবীর সমস্ত জায়গায়, সে এখানে উনি লিখতে জানেন, যে মিথ্যা কথা বলতে জানেন, যে আমি গ্রামীণ ফোন দিচ্ছি ফ্রি, অথবা আমাকে টাকা দাও। হ্যাঁ, আরেকটা নিয়ম হলো যে আপনি যখন ফান্ড পাবেন সেটা 100% দিতে হবে না মানুষকে, আপনি 65% আপনি খরচ দেখাতে পারেন নিজের বেতন সহ সমস্ত কিছু। সো এই বিষয়টা সে জানে, ততএব সে নিজে এই নিজের তত্ত্ব, আপনি জানেন যে একজন সে চোর হোক, সে ডাকাত হোক এবং সে ভিক্ষুক হোক, তাকে প্রতিনিয়ত একই স্টাইলে ভিক্ষা চাইলে সে পাবে না। অতএব এই নতুন তত্ত্ব, যেহেতু সে নিজে একটা পজিশন নিজকে মনে করেছে, সে তৈরি করেছিল, এবং আমেরিকান লবির মাধ্যমে নিজের বাংলাদেশ থেকে উদ্বৃত্ত টাকা, যেসবগুলো টেলিকম এবং এই ইন্টারেস্ট থেকে উদ্বৃত্ত টাকা ঠেলে দিয়ে সে যখন শান্তিতে নোবেল প্রাইজ, ভাই বিশ্বাস করেন যে আর এখন যদি ডক্টর ইউনূস এতগুলো মানুষকে হত্যা করছে, এতগুলো মানুষকে প্রতিনিয়ত হত্যা করছে, এখন যদি তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়, তাহলে আমি বুঝতাম হ্যাঁ এটার একটা রিজন আছে, কারোর জন্য শান্তি সে তৈরি করছে। কিন্তু যখন সে শান্তিতে নোবেল পায়, আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি তো আমার সিনিয়র সাংবাদিক, আপনাকে আমি, উনি শান্তির জন্য কোন কাজটি করেছেন? উনি কোন দেশ আক্রমণ করেছেন এবং বলেছেন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি? উনি কোন দেশের পক্ষে গিয়ে যুদ্ধ করেছেন? কোথাও কিছু করেননি। উনি যেটা করেছেন সেটা হলো গরিব মানুষকে, কারণ এটা হলো ইনভেনশন, মানে ওনার নিজস্ব ইনভেনশন নয়, এটা আগে থেকেই ছিল, যার জন্য আব্রাহামিক সমস্ত ধর্মে যেমন শুকর খাওয়া নিষেধ, ঠিক একই বা শুকরের চেয়ে খারাপ জিনিস তারা বলছে আব্রাহামিক ধর্মগুলোতে, সেটা হলো সুদ, কারণ সুদ সেই আদিকাল থেকে এটা একটা বিরাট অমানবিক বিষয়, এবং সেইটার 200-300% 500% সুদ সংগ্রহ গ্রহণ করেন, কালেক্ট করেন এই ডক্টর ইউনূস। অতএব সে নিজকে যখন মনে করলো যে আমি তো বিশ্বের খুব পাওয়ারফুল একজন মানুষ, আমার চতুর্দিকে ইনফ্লুয়েন্স আছে, এবং আমাকে আসলে বসাইছে কারা, এই যে চেয়ারটাতে বসে আমি এখন কথা বলছি, এটাতে আমাকে বসতে কে এনে বসিয়ে দিল? তারা যখন ক্ষমতায় আমেরিকায়, এবং তারা যেহেতু আমার পক্ষে, সো হু কেয়ারস ইন্ডিয়া। এই জন্য 7ই অগস্ট 2024 সনে এই ভারতের গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়ে শাসাচ্ছিলেন, তখন উনি কিন্তু শপথ গ্রহণ নেননি, তখন কোন দেশের প্রধানও উনি নয়, তখনই উনি শাসাচ্ছিলেন, বলছিলেন যে কি বাংলাদেশ এবং বাংলাদেশে যদি ভারত নাক গলায়, তাহলে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, এমনকি আরাকান তথা বার্মাতে অশান্তি বিরাজ করবে। এখন বলেন না কেন? অতএব তার স্বপ্ন ভঙ্গের অনেক কারণ রয়েছে। ধন্যবাদ। আমেরিকাতে কোনো পরিবর্তনের শব্দ শুনেন বা আলাপ আলোচনায়? আমি আসলে অগ্রিম কিছু বলতে চাই না, কিন্তু আপনাকে আপনি যেহেতু সংবাদ মাধ্যমে এসবগুলো চলে এসেছে, সেসবগুলো কিছু একটু আলাপ করি। সেটা হলো তুলসী গাবার্ড কিছু কথা বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন। তুলসী গাবার্ড যেটা বলেছেন সেটা হলো যে আমরা রেজিম চেঞ্জের যে বাইডেন প্রশাসনের যে ছিল, তার থেকে আমরা বের হয়ে এসেছি। ইয়েস, আমরা যারা আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি তাদের আমরা একটা বিষয় জানি, শুধু ক্রিমিনাল আইনে যদি কোনো নতুন আইনে কোনো একজন আসামির কম শাস্তি হবে নতুন ধারায়, নতুন আইনে, তাহলে ওই আইনটা আগে থেকে ভ্যালিড হইতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যে আইন আজকে পাস হবে, আজকে আইন হিসাবে হবে, ডিক্লেয়ার হবে, সেটা সেই মুহূর্ত থেকে সামনের দিনগুলোতে প্রযোজ্য। অতএব আমি এই সহজ সূত্রে আমি বলি যে যেটা ইতিমধ্যে ঘটে গেছে সেটা তো আমরা ফিরে যেতে পারবো না। অতএব আমরা ভবিষ্যতে এই ধরনের যাতে কাজগুলো না হয়, সেটার জন্য আমেরিকা সেই পথ থেকে সরে এসেছে। এটাই বলছেন নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা অ্যাডভাইজার
আমি তুলসী গাবার্ডের কথা বলছি, তুলসী গাবার্ড এটা বলেছেন। এই সিগন্যালটা আপনি যদি আপনার অ্যানালাইজ করেন, আপনি যদি আপনার যারা আমাদেরকে শুনছেন তারা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, তার অর্থ হলো যে আমি মনে করছি এটা বিরাট একটা পরিবর্তন, এবং স্পেশালি এই রেজিম চেঞ্জের ঘটনাটা ঘটে বহু আগে ইয়ের মাধ্যমে এই ধরনের একই ধরনের রেভুলেশনের মাধ্যমে তিউনিসিয়া থেকে আরম্ভ করে ইরাক পর্যন্ত, সেটাকে যদিও আরব স্প্রিং বলা হচ্ছিল, তার পরবর্তীতে এই 30 বছর পর আজকে একই অবস্থায় আপনারা শ্রীলঙ্কাতে দেখেছেন, নেপালে আমাদের পরে ঘটলো, এবং বাংলাদেশে, আফ্রিকারও কোনো কান্ট্রিতে হয়েছে। এই বিষয়গুলো থেকে আমেরিকা তাদের নিজস্ব যে অর্থায়ন সেটা থেকে সরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আপনার প্রশ্ন অনুসারে আমরা থেকে যাই আমাদের ইন্দো প্যাসিফিক জোনে তথা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, এবং আমেরিকা অবশ্যই সেই একটি জায়গা থেকে তারা পিছিয়ে আসবে না। সেই জায়গাটি সম্বন্ধে আমি বলে রাখি, সেটা হলো তাদের ইন্টারেস্ট। আমেরিকার যে ইন্টারেস্ট সেটা থেকে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ আসবে না। কিন্তু আমেরিকাকে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে যে আমেরিকার সাথে সেখানে ওই অঞ্চলে কাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি আছে। যেমন চুক্তি আছে ভারতের সাথে, কি চুক্তি আছে? কোয়াডের মেম্বার আপনার অস্ট্রেলিয়া, আমাদের ইউনাইটেড স্টেটস এবং জাপান এবং ইন্ডিয়া। এবং চায়নার সাথে তার কোনো পারস্পরিক এই ধরনের কোনো চুক্তি নেই, কারণ চায়নাকে ঠেকাতে হবে। সমস্ত নির্দেশক বা সমস্ত সূচকে দেখা যাচ্ছে যে আমেরিকাকে পিছিয়ে ফেলে ইতিমধ্যে দিচ্ছে বা সমপর্যায়ে চলে এসেছে সমস্ত সূচকে, অর্থনৈতিক সূচকে, সামরিক সূচকে, অন্যান্য সূচকে। সেটা হলো চায়না। অতএব চায়নাকে ঠেকাতে হলে সেখানে ভারতকে কোনো ক্রমেই আমেরিকা তার বন্ধুত্বটা হারাবে না। আমরা যদিও কথার প্রশ্নটা ছিল একটা, আমি অ্যানালাইসিস করতে করতে চলে গেলাম আরেক জায়গায়, কিন্তু সেখানে আমাকে বলতে হচ্ছে যে ভারতের সাথে এমনকি অনেকটা বলবো যে সামরিক চুক্তিতে তারা যাচ্ছে, এবং ভারত অনেকটাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকাকে রাসায়ন তেল কমের কিনে তারা ইউরোপে বাজার করছে বা অন্যান্য দেশে, এমনকি বাংলাদেশেও বিক্রি করছে। এই যে ভারতে, তারপরেও আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে অনেকেই পাগলা প্রেসিডেন্ট হিসাবে বলেন, তিনি কিন্তু গতকালকেও বলছেন যে ভারত আমাদের বন্ধু, মোদি আমার বন্ধু, সমস্ত কিছু। এইসবগুলো লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখার কারণ আমি বলবো যে তুলসী গাবার্ড যে কথাটা বলেছেন সেটা খুবই প্রণিধানযোগ্য। ডক্টর ইউনূসের সময় কি আসলে শেষের পথে? আমি মনে করছি ইয়েস। বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতির সামনে 13 নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের একটা দিন ঘোষণা করার কথা। আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে একটা দমন পীড়নের মুখে আবার এর মাঝে 4 থেকে 5,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাকে এই বিষয়গুলা মানুষ কিভাবে জিজ্ঞেস করে, বা আপনি কি জানেন এই পরিস্থিতিতে? থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সাথে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগেই একটা পোস্টার শেয়ার করি। পোস্টারটা মাধ্যম থেকে পাওয়া বা পাঠানো। সেটা হলো যে বাংলাদেশে 13 তারিখে যে কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী বা বন্ধু ও সংগঠনগুলো যে ডাক দিয়েছে, সেটাকে যেহেতু আমেরিকাতে থাকি বহু বছর ধরে, অতএব রোমে থাকতে হলে তো একটু রোমানদের মতনই থাকতে হবে, তাই না? অতএব আমেরিকাতে নির্বাচনের আগে আমেরিকার পলিটিশিয়ানদেরকে এমনকি সংবাদপত্র, ব্যক্তি, সমাজের বিভিন্ন ব্যক্তি এন্ডোর্স করে। আমি কিন্তু আমার নাম দিয়ে এই একটা প্রচারপত্র ফেসবুকে শেয়ার করে আমি বলছি এটাকে সমর্থন, উইদিন ব্র্যাকেটে বলছি এন্ডোর্স করো।
আমি আবার আহ্বানও করেছি যে আর আপনি, তার অর্থ হলো যে আমি আপনাকে আহ্বান করি, আপনি যদি এন্ডোর্স করেন, আপনি যদি এটার সমর্থক হন, কারণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে 15 মাস হয়ে গেল, তারা বলছে যারা ক্ষমতায় আসলো তারা মানুষকে মোলা ঝোলাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয় না, তারা নির্বাচন চায়, কিন্তু সেটা কিন্তু আন্দোলনের সময় বলেনি। আন্দোলন করেছে পুরাপুরি অন্য কথা বলে, কিন্তু তারপরে এটার সাথে যুক্ত করেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব শেখ হাসিনাকে ফেলে দিতে হবে। ফেলে দিল, ফেলে দিয়ে তাহলে তোমরা আর নির্বাচন দিচ্ছ না কেন? ফ্যাসিস্টদের মৌলিক চরিত্র হয় তারা অন্য রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে। এটা হলো ফ্যাসিস্টের বেসিক, যে আমরা ছাড়া অন্য কেউ না। এবং সেটা এরকম না যে তোমরা এক্সিস্ট করতে পারবে না, সেটা না, তারা এক্সিস্ট করতে পারবেই না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের, আপনি জানেন যে ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন সেপ্টেম্বরে, সে যাওয়ার পথে একটা তার নিজস্ব অর্থায়নে বোধহয় একটি গণমাধ্যম, যেটাকে আমি আসলে চিনি না, নামও জানি না, তাকে ওনার ইন্টারভিউ দেন, এবং সেই ইন্টারভিউয়ে সেই অ্যাঙ্কর যখন বারবার জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, তাদের তো বাংলাদেশের সবচেয়ে বেশি সাপোর্টার বা ভোট আছে, ও একদম সে যেভাবে নির্দ্বিধায় মিথ্যা কথা বলতে থাকেন, সেভাবে বলছে না এটা তো নিষিদ্ধ না, তাদের কার্যক্রম বন্ধ। ওই লোক আবার বলল, অ্যাঙ্কর জিজ্ঞেস করে কার্যক্রম বন্ধ মানে তাদের অফিস কি, তারা অফিসে যেতে পারে? না, অফিসে যেতে পারে না, কাজ করতে পারে, তাহলে আলটিমেটলি তারা তো নিষিদ্ধ ঘোষিত। অতএব ফ্যাসিজমের প্রথম হলো যে মানুষের অধিকারকে হরণ করে ফেলা, যেটা আইন দিয়ে, তারা এটা তো নিষিদ্ধ ঘোষণা করেছে। বর্তমান সরকার অধ্যাদেশ বলেন, আদেশ বলেন দিয়ে এটা নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং বাংলাদেশের জন্মের সাথে যেই রাজনৈতিক দলটার শুধু ওতপ্রোতভাবে যুক্ত, এটা বলবো না, 5ই আগস্টের পর এখন আমি দস্তগীর জাহাঙ্গীরও বলি যে ইয়েস, বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রাজনৈতিক শক্তি যে নেতৃত্ব দিয়েছিল, যার আন্ডারে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এন্ড বাংলাদেশকে রাজনৈতিকভাবে স্বাধীন করার জন্য এককভাবে যে ব্যক্তিটিকে আমরা দায়ী করতে পারি, উনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কারণ নেই, কারণ অন্য কোন দল যারা এখন বাংলাদেশে এই হায়ানার মতন বিচরণ করছে, তারা কিন্তু 71কে অস্বীকার করছে, তারা সংবিধানকে অস্বীকার করছে। এমনকি গতকালকে দেখলাম এই শিশু, এখন সে 13 তারিখে নাকি সে তার নিজস্ব মিলিশিয়া বাহিনী নামাবে, এই উপদেষ্টা, সে গতকালকে দেখলাম জাতীয় সঙ্গীত করতে নিষেধাজ্ঞা করতে দিচ্ছে না। অতএব 13 তারিখের যে ঘটনাটা, এটা হলো আমার কাছে খুবই সাধারণ একটি ডাক। এই ডাকটি গণতান্ত্রিক অধিকার। কিভাবে গণতান্ত্রিক অধিকার? গণতন্ত্রে আপনি আপনার ম্যানিফেস্টো ডিক্লেয়ার করতে পারেন, আপনার দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারেন, বলতে পারেন। এবং আরেকটা বিষয় হলো যে এই অবৈধ অসাংবিধানিক সরকার 15-16 মাস হয়ে যাচ্ছে, নির্বাচন তো হতে দিচ্ছে না, তার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। অন দ্য টপ অফ দ্যাট, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা বাংলাদেশের 71 সনের স্বাধীনতা সংগ্রামের যে সকল অপরাধ হয়েছে, আন্তর্জাতিক ভায়োলেশন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যেমন যুদ্ধ অপরাধ, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে, যে বিচারের রায় ইতিমধ্যে নজরুল বলে দিয়েছেন, যে রায় অন্যান্য উপদেষ্টারাও বলে দিয়েছেন, এমনকি সরকার কর্তৃক নিয়োজিত অ্যাডভোকেট সে নিজেও বলে দিয়েছেন জাজের সামনে। আমরা ভিডিও, সেটা আছে, আমার কাছে আছে, আপনার কাছে আছে। অতএব এর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যার 33%, আমি এখন 33-এই থাকবো, কমবো না, 33% বাংলাদেশি জনগণ প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে। 18 থেকে 33%, 18 কোটি বলছি। অতএব তাদেরকে বাদ দিয়ে আপনি একটা তাদের বিচার করবেন এবং সেটা রায় ডিক্লেয়ার করবেন,
সেই কোর্টে, যেই কোর্ট আসলে এটা আপনারা তৈরি করেছেন, এখন চেঞ্জ করেছেন, এটা ক্যাঙ্গারু কোর্ট হিসেবে, সবই আপনাদের নিয়ন্ত্রিত, জামাতের নিয়ন্ত্রিত, এবং সেখানে আওয়ামী লীগকে নির্বাচন করবেন, সেই নির্বাচনে তো খেলতে দিব না, তোকে নিব না ভাব। আমরা ছোটকালে তো তাই করতাম, তাই না? কাউকে এই 2-3 জন মিলে তোকে নেওয়া যাবে না, কারণ তাকে ওই দিন শাস্তি দিতে হবে। এই যে এটার বিরুদ্ধে যে ডাক, এই ডাকের প্রতি আমার রয়ে গেল, মানে অবশ্যই আমি এন্ডোর্স করি, এবং আমি আশা করি সকলেই এন্ডোর্স করবেন। এবং বাংলাদেশ সরকার, যদি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার, তো বলতেই হবে সে সরকার, যেহেতু ক্ষমতা তাদের হাতে, মানে তারা জোর করে দখল করেছে, তারা যে চেষ্টাটুকু করবে, এবার এটা আমার মনে হয় এইবার 13 তারিখে আওয়ামী লীগ যেরকম ভাবে মাঠে নামার চেষ্টা করছে, বা আওয়ামী লীগ মাঠে নামবে সেটা বোঝা যাচ্ছে, সেখানে সরকারের পুলিশ বাহিনীর অবস্থানটা কেমন হবে আমার কাছে একটু সংশয়। আমার কাছে যে তথ্য ইতিমধ্যে আছে, যে মাঠের যে পুলিশ, তারা কিন্তু এই কারণ তাদের কলিগ, আত্মীয়, পাড়া প্রতিবেশী, তাদেরকে হত্যা করা হয়েছে, অতএব তারা এটার সাথে কি ধরনের, এই তথ্যগুলো এখনই বলতে চাচ্ছি না, তবে ধারণা করা হচ্ছে যে পুলিশ বাহিনীর কাছ থেকে যতটুকু সরকার আশা করছে, হয়তোবা সেই রকম কিছু হবে না। ইতিমধ্যে 50% আর্মি যদি তুলে নেওয়া হয়ে থাকে, যেটা আমার কাছে কোনো প্রমাণ নেই, এরা মিথ্যা কথা বলে সবসময়, আর্মিরা মাঠে থাকলে নাও থাকতে পারে, যদি মাঠে থাকে তাহলে আপনি ইতিমধ্যে জানেন যে আর্মিরা যারা মাঠে আসলে ছিল, তারা জামাতের সাপোর্টার, সম্পূর্ণ জামাতের সাপোর্টার। তবে কনক্লুশন করতে চাই একটা বিষয়, সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন নিউজের কেন্দ্রবিন্দু, ছোট বড়, ওয়াশিংটন ডিসি, লন্ডন সহ সিডনি, সমস্ত জায়গায় বাংলাদেশে কি ঘটছে সেটা তারা গভীরভাবে লক্ষ্য করছে, এবং প্রতিদিন এই নিউজগুলো হচ্ছে। অতএব শেখ হাসিনার নেতৃত্বে যে ঘটনাগুলো গত 15 দিন ধরে ঘটছে, এবং এই যে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেটাকে ওনারা বলছেন লকডাউন, ঢাকা লকডাউন করার জন্য, এইটাতে যদি সরকার আসলে কোনো নৃশংসতা দেখায়, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক আন্দোলনের, বলবো যে তারা পুরোধা, বা তারা এই আন্দোলন তৈরি করতে তারা একদম বলবো যে একটা শুকনা পাতা থেকে স্ফুলিঙ্গ তৈরি করতে পারে, আগুন জ্বালাতে পারে, সরকার বাধা দিলে আরো বড় ধরনের আন্দোলন হবে। এবং আমার মনে হয় যদি একটা নির্দিষ্ট টাইমও ধরে দেওয়া হয় যে নির্বাচন তারা করতে পারবে কি পারবে না, সেটা নির্ভর করে সরকার কতটুকু অ্যাগ্রেসিভ হবে। যদি সরকার অ্যাগ্রেসিভ হয়, আওয়ামী লীগের তরফ থেকে এর চেয়ে আরো বড় আক্রমণাত্মক, বলবো কি আরো পাওয়ারফুল কোনো ধরনের কর্মসূচি আসতে পারে। সেটার সাথে সম্পৃক্ত হতে পারে বাংলাদেশের অনেকগুলো ডিপার্টমেন্ট, আমি বলবো এইভাবে, সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকবে, কারণ এখন সাধারণ মানুষের নিজেরাই ওই সমন্বয়কদেরকে পেলেই তাদেরকে পিটায়, এবং পুলিশ বাহিনীর বিশেষ অনেক বড় একটি অংশ রয়েছে যে তাদের কলিগদের এবং তাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে সেসবগুলোর বিচার নিষেধ করা হয়েছে। আর্মির ভিতরে যে অসন্তোষ, কারণ এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম ঘটনা ঘটেনি যে আর্মির এতগুলো ব্রিগেডিয়ার এন্ড ব্রিগেডিয়ারের উপরের জেনারেলদেরকে গ্রেফতার করে আদালতে, সিভিল কোর্টে উপস্থিত করা। আপনি জানেন সিভিল কোর্ট কিন্তু তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে, তারপর থেকে আমরা কিন্তু জানি না তাদেরকে যে অস্থায়ী জেল যেটা তৈরি করা হয়েছে ইয়াতে ক্যান্টনমেন্টের ভিতরে, তারা কি সেই জেলে জেলবন্দি আছেন না তারা মুক্ত, এইসব বিষয়ে কিন্তু আর কোনো কথা হচ্ছে না। সো 13 তারিখ হতে পারে টার্নিং পয়েন্ট, 13 তারিখ হতে পারে আসলে ডক্টর ইউনূস যে বুঝতে পারছেন না যে কার সাথে খেলছেন, উনি যে নিজকে অতি ক্ষমতাসীন, অতি পাওয়ারফুল মনে করছেন, সেটারই একটা টেস্ট কেস হয়ে যেতে পারে বলেই আমার ধারণা। অনেক ধন্যবাদ দোস্তগোল জাহাঙ্গীর। আমরা 13 তারিখে দিনে বা রাত্রে আবার আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, সংযুক্ত হওয়ার জন্য, এবং ভালো থাকবেন, সকলেই ভালো থাকুক। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন বাংলাদেশে 16ই ডিসেম্বর আমাদের মহান
বিজয় দিবস। এই মহান বিজয় দিবসের আগে আগে বাংলাদেশে 1971 সালের ঘাতক দালাল রাজাকার আলবদর, জামাতে ইসলামী আল শামস, তারা মিলে রাজাকার তাইজুলকে দিয়ে একটি ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে, যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই রকম মানুষদেরকে ওই রাজাকারদের ট্রায়ালে, যুদ্ধ অপরাধীদের ট্রায়ালে একটি প্রহসনের বিচার করে ফাঁসি দেওয়ার একটি রায় চূড়ান্ত করে ফেলেছে, যে রায়টি খুব তাড়াতাড়ি ঘোষিত হবে। আমরা এটিকে মনে করি একটি অবৈধ আদালত, এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড এই আদালতে করা হচ্ছে এবং সমস্ত বায়াসড, পলিটিক্যাল মোটিভেটেড, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কিন্তু এই বিচারটি করা হচ্ছে। কার বিরুদ্ধে? কামাল ভাই, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আরেকজন হচ্ছেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এখনো যিনি প্রধানমন্ত্রী বাই ভার্চু অফ কনস্টিটিউশন, শেখ হাসিনা। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি কেন অবৈধ, সেটি কেন এই আইনে চলে না, তার একটু ব্রিফ হিস্ট্রি আপনাকে বলতে চাই, আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিষয়টা হচ্ছে, দেখেন, 1971 সালে 26শে মার্চ যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধটি এই বাংলার জমিনে ছিল। এই জমিনে যারা যুদ্ধ করেছে তারা ছিল দুইটি পক্ষ। একটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপামর জনসাধারণ, আরেকটি পক্ষ ছিল 1971 সালের পাকিস্তান হানাদার বাহিনী। এই পাকিস্তান হানাদার বাহিনীরা যখন আমাদের এই ল্যান্ডটিকে অকুপাই করে মানুষকে হত্যা করছিল, তখন এই পাকিস্তানের কিছু কুলাঙ্গার সন্তান এই পাকিস্তানিদের কোলাবোরেটর অর্থাৎ দালাল হিসেবে কাজ করেছে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের যে সনদ, আমাদের যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা, সেখানেও বলা আছে কারা কারা মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যারা পাকিস্তানি আর্মি, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অর্থাৎ এই সংগঠনগুলা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করেছিল এবং পাকিস্তানিদের সহযোগিতা করার পরে 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা যখন আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টায় যখন আমরা সফলতা অর্জন করি, 93,000 সৈনিক নিয়ে যখন আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের সেনাপ্রধান একে নিয়াজি আত্মসমর্পণের মাধ্যমে আমরা স্বাধীনতা পাই, তখন আমাদের এই দেশটি একটি নতুন যাত্রা শুরু করে। 1972 সালের 4 নভেম্বর আমরা একটি কনস্টিটিউশন পাই, অর্থাৎ 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2.5 লক্ষ নারীর সম্ভ্রম, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং লক্ষ লক্ষ মানুষের দুঃখ কষ্ট এবং যাতনাকে সম্বল করে আমরা আমাদের এই সংবিধানটি তৈরি করি। এই সংবিধানটি তৈরি যখন 72 সালের 4 নভেম্বর হয়, তার কিছুদিন পরেই 73 সালে বাংলাদেশে আমাদের একটি আইন হয়, যে আইনটির নাম হচ্ছে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট। এটার পিছনে আরেকটু ইতিহাস আছে। প্রথমে করা হয়েছিল একটি দালাল আইন। দালাল আইনটা করা হয়েছিল এই বাংলাদেশে এই দালালদের বিচার করার জন্য, এবং চিকন আলী নামে একজনের বিচারও হয়েছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়ার এক চিকন আলী নামে এক ভদ্রলোকের, তাকে জিয়াউর রহমান সরকার ক্ষমতা আসার পরে ছেড়ে দেওয়া হয়। এখন দালাল আইনটিকে যখন করা হয় তখন বঙ্গবন্ধু আবার একটি কাজ করেছেন, যে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, অর্থাৎ নিরীহ অসহায় মানুষ যারা নানাভাবে মোটিভেটেড হইয়া নানান কারণে পাকিস্তানকে সমর্থন করেছে, এটা তো পাকিস্তান রাষ্ট্র ছিল, তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় নিয়ে আসতে গেলে আমাদেরকে কিছু ছাড় দিতে হবে। তখন এই সাধারণভাবে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে বা পাকিস্তানের পক্ষ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এবং সেখানে বলা হয় তবে যারা সুনির্দিষ্টভাবে নেতৃত্ব দিয়েছে, এই সব রাজাকারদেরকে দিয়ে কাজ করিয়েছে, সেই সব মানুষ অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, ধর্মান্তরিতকরণ এবং মানুষকে দেশান্তরিতকরণের সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে ক্ষমা করা হয়নি। এখানে বলা হয়েছিল
একটা সিমলা চুক্তি হয়েছিল, জানেন আপনারা, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান তিনটা পক্ষ সেখানে হওয়ার কথা ছিল, কিন্তু মূলত চুক্তিটি হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে। সেই সিমলা চুক্তিতে বলা হয়েছিল যে পাকিস্তানের যেই সব সেনা সদস্য বাংলাদেশের যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, পাকিস্তান সরকার সেটার বিচার করবে। হামদুর রহমান নামে একটি কমিশনও করা হয়, সেইখানে অন্তত 34 জনকে যুদ্ধাপরাধী হিসেবে নিশ্চিত করা হয়। কিন্তু পরবর্তীতে পাকিস্তান যেহেতু আর্মিদের দেশ, পাকিস্তান যেহেতু আর্মিদের সরকার, আপনারা জানেন গত 79 বছরে পাকিস্তানে একটি সরকারও 5 বছর টেনিউর পালন করতে পারেনি। যার কারণ হচ্ছে পাকিস্তানের সরকার থাকে দুইটি, একটি হচ্ছে আর্মি সরকার, আরেকটা হচ্ছে জনগণের সরকার। এই জনগণের সরকার কখনো কখনো জীবিত থাকে, আবার কখনো কখনো আর্মি সেটাকে গিলে ফেলে, যার কারণে পাকিস্তানের সরকার কখনো সেই যুদ্ধাপরাধীদের বিচার করেনি। এবং পলিটিক্যাল নেতারাও বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে হত্যা, নির্যাতন, দর্শন করেছে, তাদেরকে মানে বিচার করতে আগ্রহী ছিল না, যার কারণে পাকিস্তান বিচার করেনি। কিন্তু আমার বাংলাদেশ, আমাদের সেই সক্ষমতা ছিল না পাকিস্তান থেকে এনে বিচার করার। কিন্তু আমাদের দেশে যারা ওই সংজ্ঞায় পড়ে 73-এর এই অ্যাক্টে, তাদেরকে কিন্তু আমরা বিচার করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই বিচারটি থেমে যায়। তারপরে এরশাদের, জিয়াউর রহমানের 6 বছর, এরশাদের 9 বছর, এই হলো 15 বছর, খালেদা জিয়ার আরও 5 বছর, এই হলো 20 বছর, সাত্তারের আরও 1 বছর, এই হলো 21 বছর, মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের আরও 1-1.5 বছর, 22-23 বছর এইভাবে চলে যায়। তারপরে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা বঙ্গবন্ধু হত্যা এবং 71-এর ঘাতকদের বিচার, এই দুটি আমরা করব। এবং আপনারা জানেন 93-91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 92 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে, এবং এই আসিফ নজরুল, আজকের যে লুচ্চা আসিফ নজরুল, সেও কিন্তু সেখানে ছিল। আমিও সেদিন রমনার সেখানে ছিলাম, যে গোলাম আজম ঘাতক দালালদের বিচারের নামে সেখানে একটা জনতার আদালত তৈরি করা হয়। সেই আদালতে এই গোলাম আজমের ফাঁসি রায় জাহানারা ইমাম দিয়েছিল, আপনারা জানেন। তার মানে এখন নয়, আমরা কিন্তু 91 সালের পর থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে এসেছি। এটা রাজনৈতিক প্রতিহিংসার কোনো ইস্যু না, কারণ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে কিন্তু জামাত কিন্তু নিষিদ্ধ ছিল, অর্থাৎ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল এই দেশে হবে না। কেননা এই দেশটি অসাম্প্রদায়িক চেতনার উপরে ভিত্তি করে পাকিস্তান ভেঙে হয়েছিল, যার কারণে জামাতকে ভিন্ডিকটিভভাবে বিচার করার জন্য কিন্তু এই আইনটি করা হয়নি। আর জামাতের নেতারা বেশিরভাগই পলাতক ছিলেন পাকিস্তানে। পরবর্তীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 96 সালে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হয়, এবং 2008 সালে যখন আবার ফিরে আসে, তখন যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ শুরু করে। এই বিচার শুরু করার পর আপনারা জানেন যে বহু কাহিনী হয়ে গেল, শাহবাগ আন্দোলন হলো, একে একে বেশ কজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হলো, কেউ কেউ মারা গেল, কারো কারো ফাঁসি দেওয়া হলো, কাউকে জেল থেকে এই সরকার আসার পরে বের করেও দেওয়া হলো। এখন বিষয়টা হলো, এই 73-এর যে অ্যাক্ট, এই অ্যাক্টটি যখন 73 সালে করা হয়, তখন পার্লামেন্টে 17টা দিন এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যদি কেউ বিশ্বাস না করেন, আপনারা বাংলাদেশে এটাকে বলে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট, সেই পার্লামেন্টারি হ্যান্ডসার্টটা একটু পড়ে দেখেন। সেখানে বলা আছে যে এই আইনটা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা হত্যা, দর্শন, নির্যাতন, লুণ্ঠন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, শুধুমাত্র তাদের বিচার করার জন্য। তারপরে 2010 সালে সরকার একটি অ্যাক্ট করে সেটাকে অ্যাক্টিভ করার পর পরবর্তীতে ওখানে একটা সংশোধনী এসেছিল। সেই সংশোধনীটা ছিল, এই রকম যুদ্ধ অবস্থা যদি ভবিষ্যতে কখনো যুদ্ধ হয়, সেই ক্ষেত্রেও কার্যকর করা যাবে। এখন ব্যাপারটা বোঝেন, 2024 সালে একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশে কি যুদ্ধ হয়েছিল, বলবে হয়নি। শুধু অসভ্য, রাজাকার, আলবদর, আলশাম, পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী গোষ্ঠীরাই শুধু বলবে যে যুদ্ধ। তাহলে দেখেন, এই যে বিচারটা এখন হচ্ছে, এই বিচার আপনি যদি শেখ হাসিনা সহ যেই কারো বিচার করতে চান, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, যেই কারো বিচার করা যায়, কিন্তু সেই বিচারটি বাংলাদেশের আইনে হবে, অথবা পার্লামেন্ট একটি আইন করে সে বিচার করবে। যেহেতু পার্লামেন্ট নাই, এখন পার্লামেন্ট যখন সেশনে থাকে না, তখন পার্লামেন্ট যে আইন করতে পারে, যে আইন করার সামর্থ্য আছে, সেই রকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে করা যায় না। দিস ইজ কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তার মানে পার্লামেন্ট সেশনে থাকলে, পার্লামেন্টের 2টা সেশনের মাঝখানে যদি রাষ্ট্রের প্রয়োজন হয়, তখন পার্লামেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্ট দ্বারা
আপনি অর্ডিন্যান্স জারি করাতে পারেন। সেই অর্ডিন্যান্সটিও যখন এই 60 দিন চলে যাবে, যদি পার্লামেন্ট সেটি রেকটিফাই না করে তাহলে সেটি মৃত্যু বলিয়া ধরা হবে। তাহলে এখন যে আপনি প্রতিদিন এই আওয়ামী লীগের বিচার, অমুকের বিচার, তমুকের বিচার, অমুককে ব্যান্ড, তমুককে ব্যান্ড বইলা প্রেসিডেন্টকে দিয়ে যে অর্ডিন্যান্স জারি করাচ্ছেন, আপনারা এটার কোনোটাই বাংলাদেশের আইন অনুসারে বৈধ না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আরেক সেট আইন না আসবে, কনস্টিটিউশন পরিবর্তন না আসবে, বাংলাদেশের নাম না বদলাবে, পতাকা না বদলাবে, মানচিত্র না বদলাবে, এটি সেই বাংলাদেশে রয়েছে। এবং এই বাংলাদেশে যেই কোনো বিচারকে বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে কম্পেটেবল হইতে হবে। যদি তা না হয় তাহলে সেটা নাল অ্যান্ড ভয়েড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। তাই বাংলাদেশে এখন যে বিচারটি চলছে সেই বিচারটি আটারলি আনকনস্টিটিউশনাল, আটারলি ইলিগাল, এবং এই বিচার একটা কিলিং আর কিচ্ছু না। বিএনপি, জামাত এবং তার আরও অন্যান্য সাম্প্রদায়িক শক্তি যে কাজটা করছে এটা ইতিহাস হবে। এই ইতিহাসের দায় তাদের কাঁধে থাকবেই। এবং আমরা যারা বিশ্বাস করি আইনের শাসনে, আমরা যারা বিশ্বাস করি প্রগতিশীলতায়, আমরা যারা বিশ্বাস করি অসাম্প্রদায়িক চেতনায়, তারা একদিন এটার বিচার কিন্তু এই বাংলার জমিনেই করব। এখন আসেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সাম্প্রতিক তিনি এটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, আমার সময় যদি কোনো হত্যা হয় সেটার দায় অবশ্যই আমাকে নিতে হবে। কিন্তু সেই দায়টা কি? দেখেন, বাংলাদেশের সরকার প্রধান যিনি থাকেন তার দায় হচ্ছে, প্রধান দায় হচ্ছে রাষ্ট্রের সম্পদ এবং জনগণের জান এবং মালের নিরাপত্তা দেওয়া। যদি কোনো সংঘবদ্ধ গোষ্ঠী, কোনো উন্মত্ত জনতা কখনো জনগণের সম্পদ এবং জনগণের জীবন নিরাপত্তার হুমকিতে ফেলে, তাহলে তাকে হত্যা করা, তাকে নিবৃত করা, তাকে অ্যারেস্ট করা, যেইভাবে শক্তি প্রয়োগ করা তার বিরুদ্ধে, সেটা বৈধ হয়ে যায়। এটা শুধু বাংলাদেশের আইনে নয়, আন্তর্জাতিক আইন, জাতীয় আইন, যেই কোনো আইনে, ক্রিমিনাল লতে এটা বৈধ। এটাকে বলে সেলফ ডিফেন্স। ব্যক্তির সেলফ ডিফেন্স না, রাষ্ট্রের ডিফেন্স। এবং রাষ্ট্র সেটাই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেখেছেন মেট্রো রেলে আগুন, যখন দেখেছেন টিভি ভবনে আগুন, যখন দেখেছেন সেতু ভবনে আগুন, তখন কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে, সরকারের পক্ষে, বাংলাদেশের সরকার এই শক্তি প্রয়োগ করা বৈধ এবং রিজনেবল। এবং আরও একটি কথাকে দেখেন, এই যে ক্যাঙ্গারু কোর্টে বিচার হচ্ছে, সেখানে কিন্তু তারা বলছে এগুলোতে শেখ হাসিনা আগুন লাগিয়েছে। অথচ কদিন আগে আপনারা টেলিভিশনে দেখেছেন যারা আগুন লাগিয়েছে তারা বলেছে এগুলোতে যদি আগুন না লাগাতাম তাহলে কি শেখ হাসিনাকে নামানো যেত? তারাই কিন্তু বলছে। তাহলে দেখেন, এই যে বাংলাদেশ, এই যে সমাজ, এই যে রাষ্ট্র, এই যে আইন, এটাকে শুধুমাত্র ছেলের হাতের মোড়া একটা পুতুলের মতো করে ব্যবহার করা হচ্ছে এবং এই বাংলাদেশটাকে একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে। একটা মৌলবাদী, একটা সাম্প্রদায়িক শক্তিকে আফগানিস্তানের মতো বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন, আপনি ইতিহাসের গতিকে বদলাতে পারবেন না, আপনি ইতিহাসের ধারাকে বদলাতে পারবেন না। কিছুদিন হয়তো আড়াল করে রাখার চেষ্টা করতে পারবেন। আমাদের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগরের লোনা জল। আমরা বিশ্বাস করি এই জায়গায় বসবাস করতে হলে আমাদের যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। পাকিস্তানের সাথে আমরা ছিলাম, তারা আমাদের প্রতিবেশী নয়, কিন্তু মুসলমান বলে আমাদের রাষ্ট্রের অংশ ছিল, কিন্তু আমরা তাদের সাথে কখনো শান্তিতে থাকিনি। এই ভারতবর্ষ, এটি গণতান্ত্রিক শক্তি, সারা বিশ্বে একটি ব্যান্ড, এবং সবাই তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবেই মনে করে। আজকের দিনে ভারতের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, ভারতের বিরুদ্ধে নতুন প্রজন্মের ব্রেইন ওয়াশ করার যে চেষ্টা চলছে, এটা বন্ধ হতে হবে দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে। প্লাস আগামী 13 তারিখে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে এই মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে হত্যার নীল নকশার অংশ হিসাবে এই আইসিটিতে যে জাজমেন্টটি রেডি করে তারা প্রকাশ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে 13ই নভেম্বর ঢাকা অবরোধের, ঢাকা লকডাউনের একটি কর্মসূচি আছে। আপনারা সবাই সেটি ইতিমধ্যে জেনে গেছেন এবং সেটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি এসিড টেস্ট। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের পুলিশ, আর্মি, বিডিআর সবাই আপনাদের সাথে আছে। আপনারা একটা জিনিস মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন বিচার করা হচ্ছিল তখন সেখানে একটি
কথা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন গুলির জন্য। আচ্ছা, ডক্টর ইউনূসে যে এই 5 জন মানুষকে জায়গায় মেরে ফেললো এবং 17 জন এখনো অসুস্থ অবস্থায় পঙ্গু হয়ে হসপিটালে রয়েছে গোপালগঞ্জে, আর্মি যে হামলা চালিয়েছিল, আর্মি যে গুলি চালিয়েছিল, সেই গুলি চালানোর নির্দেশটা কে দিয়েছিল? তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, আর এখন ডক্টর ইউনূস রাষ্ট্র চালাচ্ছেন। তাহলে সেটার যদি অর্ডার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়, এবারের অর্ডারটা কারা দিয়েছিল? ডক্টর ইউনূস তো বলেছিল আর্মি কখনো আর বাংলাদেশে মানুষ হত্যা করবে না। তাহলে এখন এই যে গোপালগঞ্জের মানুষ যাদেরকে হত্যা করা হলো, তারা কি মানুষ নয়? তাদের কি হাত পা নেই? তাদের কি সন্তান নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই, মাতা পিতা নেই? তাহলে তাদেরকে হত্যা করার জন্য কেউ না কেউ তো এখানে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশদাতার নামটি আমাদেরকে বলেন। তা না হলে বলেন যে না, আর্মিকে পুলিশকে নির্দেশ দিতে হয় না, আর্মি এবং পুলিশ জানে কখন গুলি চালাতে হবে, কখন তাদের ম্যানুয়ালে তাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে যখন প্রমোশন দেওয়া হয়, সেখানে কিন্তু সব কিছু লিখাই থাকে কার কখন গুলি চালাতে হবে, কখন গুলি চালানো থেকে বিরত থাকতে হবে। তাই মিথ্যার বেশাতি নয়, আসুন বাংলাদেশকে যদি ঐক্য করতে হয়, বাংলাদেশের মানুষকে জীবনকে যদি সুন্দর করতে হয়, সকল শ্রেণী পেশার মানুষ, নারীর মুক্তি, দারিদ্র্য থেকে এই দেশকে বেরি করে নিয়ে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন, যেইভাবে বিশ্বের মডেলে রূপান্তর করেছিলেন, গ্রামকে শহর করে ফেলছিলেন, সেই অবস্থায় আমাদেরকে সেই কথাটি চিন্তা করে আবার সুষ্ঠু রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তা না হলে আগামী প্রজন্ম, আমাদের সন্তানদের জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। আসুন আমরা এই মিথ্যা আইসিটি ট্রায়ালকে নো বলি এবং আইনের শাসন, সিভিলাইজ মানুষের যে কনসেপ্ট, রুল অফ ল, সেটাকে ইয়েস বলি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ইস্যুতে, অন্য কোনো দিন।